বা ইরান আমেরিকার যুদ্ধ নিয়ে তো অনেক বিষয় আলোচনা হলো, কিন্তু একটা বিষয় আসলে মাথায় ঢুকতেছে না বা আপনার স্মৃতিতে আছে কিনা আমি জানি না। যুদ্ধটা তো আসলে ইসরায়েল শুরু করেছিল, কিন্তু এখন ইসরায়েল কোনো কিছুতে নাই, এই চুক্তিতেও নাই, হামলাতেও নাই, আক্রমণও নাই, বা এখন তারা আক্রান্ত হচ্ছে তাতেও নাই। এমনকি আমরা দেখছি যে এখন যে আপাতত আমরা গাজা হামলার ব্যাপারটাও দেখি যে খুব একটা নিউজে নাই। ব্যাপারটা আসলে কি, মানে ইসরায়েল এখন কি হয়ে গেল? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। প্রথম বিষয় হচ্ছে, আপনি জানেন যে গতকালকে বেসামরিক পারমাণবিক চুক্তি হয়েছে আপনার সৌদি আরবের সাথে আমেরিকার, এবং ইসরায়েল সেখানে খুবই আপত্তি জানাইছে, উদ্বেগ জানাইছে। ইসরায়েল বলছে, ইসরায়েলের অনেক বড় বড় কলামিস্ট আছে, কলাম লিখছে যে সৌদি আরবকে আমেরিকা পারমাণবিক বোমা উপহার হিসেবে দিচ্ছে এবং সৌদি আরব খুব দ্রুত সময়ে এই পারমাণবিক বোমা অর্জন করে ফেলবে। অথেন্টিক খবর। হ্যাঁ, মানে অলরেডি গতকালকে আনুষ্ঠানিক স্বাক্ষর করছে আপনার সৌদি আরব এবং আমেরিকা এই পারমাণবিক একটা চুক্তিতে স্বাক্ষর করে ফেলছে, ফর্মাল ওয়েতে স্বাক্ষর করছে। এই আলোচনাটা লম্বা সময় ধরে আপনার জো বাইডেন থেকে চালু হয়ে আসছে, কিন্তু জো বাইডেন এই আলোচনাটাকে ফাইনাল করার জন্য সৌদি আরবকে একটা শর্ত দিয়েছিল। শর্তটা এরকম যে আমি তোমাকে পারমাণবিক প্রযুক্তি দিব, তবে শর্ত হচ্ছে তুমি ওপেনলি ডিক্লেয়ার দিবা ইসরায়েলকে, এবং ইসরায়েলের সাথে তোমার সুসম্পর্ক একেবারে ওপেন ডিক্লেয়ার দিয়ে সুসম্পর্ক বজায় রাখবা। জো বাইডেন এটাকে এই জন্যই করতে চেয়েছিল, সৌদি আরব তো একটা মাত্র রাষ্ট্র, কিন্তু সৌদি আরব যখন ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করবে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেবে ওপেনলি, তখন সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রি আছে তারা এটাকে মানে স্বীকৃতি না দেওয়ার উপায় থাকবে না তাদের। কারণ সৌদি আরব তো আমাদের মানে একটা মডেল হিসেবে সারা পৃথিবী আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের সেরা নায়কের, রাইট, সবাই ফলো করে, এক কথাই শেষ। কবরস্থান মানে যে কোনো বিষয়ে সৌদি আরবকে মুসলিম বিশ্বের একটা মডেল ধরা হয়। যখন এই শর্তে সৌদি আরবের সাথে আপনার এই ইরানের কী বলে ইসরায়েলের চুক্তিটা হয়ে যাবে অবস্থায়, যেটাকে আব্রাহাম অ্যাকর্ড আমরা আপনাকে আলাপ করছিলাম, যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা চুক্তি করছিল যে মুসলিম বিশ্বের সাথে ইসরায়েলের সম্পর্কটা স্বাভাবিক করার নেয়। আব্রাহাম নামটা এই জন্য রাখছে যে মুসলমান, খ্রিস্টান, ইহুদি তিন ধর্মী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আপনার গ্রহণযোগ্যতা সমানভাবে ব্যক্তি, এই জন্য হজরত ইব্রাহিমকে আপনার খ্রিস্টান ধর্ম আব্রাহাম বলে, এই জন্য আব্রাহাম অ্যাকর্ড হিসাবে এটাকে মেনে নিয়েছিল। এই চুক্তিটা যখন ফাইনাল স্বাক্ষর হওয়ার পথে খুবই কাছাকাছি ছিল, তখনই আপনার মনে আছে কিনা 7ই অক্টোবর আপনার হামাস আক্রমণ করে বসলো ইসরায়েলে, এবং এই আক্রমণের পরই একটা সংঘর্ষ শুরু হয় এবং বলা হয় যে ইসরায়েল একটা গণহত্যা চালায় গাজায়, এবং এই গণহত্যাকে কেন্দ্র করে সৌদি আরব আর সাহস পেল না যে ইসরায়েলকে যে স্বীকৃতি দেবে, যে সাহসটা, এই সাহসটা আর পায় নাই, এবং এই সাহসটা না পাওয়ার কারণে এটা চুক্তিটা অনেক দিন ঝুলে গেছিলো। এখন ট্রাম্পের সাথে যখন সালমান দফায় বৈশা বলছে যে আমি ইসরায়েলকে স্বীকৃতি দিব না, এখন যদি তুমি আমাকে দিতে চাও ওয়েলকাম, আর না দিতে চাইলে নাই। এখন ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে ওই প্রতিশ্রুতি ছাড়াই চুক্তি করে ফেলাইছে, যার কারণে ইসরায়েল এটাকে আপত্তিও জানাইছে, উদ্বেগও জানাইছে। তার মানে দেখেন, ইসরায়েল কিন্তু এই শুধু ইরানের যে একটা মাইর খেয়েছে ব্যাপারটা এরকম না, সৌদি আরব থেকে কিন্তু একটা মাইর খেয়ে গেছে। আপনার অনুষ্ঠানে আমি বলছিলাম যে একটা পডকাস্টে জেডি ভ্যান্স সরাসরি ইসরায়েলের সমালোচনা করে, ব্যাপক সমালোচনা করছে, এবং সে বলছে যে ইসরায়েল যেভাবে ইরানের যুদ্ধটাকে বাড়াইতে চাচ্ছে, তাদের বিভিন্ন লবি, এটা আসলে সারা পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর বার্তা বয়ান। এবং আমেরিকার মতো রাষ্ট্রের একজন ভাইস প্রেসিডেন্ট এই ধরনের কথা বলা, এবং রিপাবলিক দলের, এটা ডেমোক্রেটদের হলে একটা ভিন্ন কথা ছিল। ডেমোক্রেটরা বিভিন্ন ইস্যুতে এটা আপনার এই জিনিসগুলোকে প্যাট্রোনাইজ, মানে অ্যান্টি ইসরায়েল হিসেবে ওদের একটা পরিচিতি পেয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেক্ষেত্রে রিপাবলিকের একজন ভাইস প্রেসিডেন্ট এই কথা বলার অর্থ হচ্ছে ইসরায়েলের সাথে আসলে সম্পর্কটা একটু টানাপড়নের মধ্যেই যাচ্ছে। তারপরও ইসরায়েল ফার্স্ট নীতি আমেরিকা থেকে এখনো সরে নাই, ইসরায়েলকে তারা ফার্স্ট দেখবে, এটা চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ। এখন আপনি বলতে পারেন যে নাজমুল ভাই, এই যুদ্ধে ইসরায়েলকে আমরা দেখতে পাচ্ছি না কেন? চাইলে তো আপনার আপনার ইরান তো ইসরায়েলে হামলা করতে পারতো। এবং আপনি জানেন যে গতকালকের আগের দিন আপনার তারা একটা নতুন একটা জায়গার নাম দিচ্ছে, জায়গাটার নাম আমি একটু লিখে নিয়ে আসছিলাম, মনে নাই, পিক্যাক্স যে পাহাড়, সে পাহাড়ের ভিতরে ইরান সেন্ট্রিফিউজ লুকায় ফেলছে, যে সেন্ট্রিফিউজগুলো মানে একেবারে পারমাণবিক বোমা বানানোর একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে, সেই সেন্ট্রিফিউজগুলো তারা এই পিক্যাক্স পাহাড়ে লুকায় রাখছে। এটা তথ্য দিল হচ্ছে আপনার ইসরায়েল। এই তথ্য দেওয়ার পর আমেরিকার এতদিন কিন্তু ব্রিটেন কোনো দেয় নাই, কী বলে, জায়গা দেয় নাই
যেখানে ব্যবহার করে ইরানে হামলা করবে। অর্থাৎ এতদিন ইউরোপের কোনো দেশই আমেরিকাকে মানে ইরানে হামলা করার জন্য কোনো স্পেস দেয় নাই, কিন্তু এই প্রথম ব্রিটেন গতকালকের আগের দিন সরাসরি অনুমতি দিয়ে দিছে যে তোমরা আমার এয়ারপোর্ট ব্যবহার করে ইরানে হামলা চালাও, আমি ওটা অনুমতি দিয়ে দিছি। যার কারণে ইরান আবার পাল্টা হামলা দিছে। এটা শুধু ব্রিটেন না, এটা শুধু আপনার কি বলে যুক্তরাজ্য না, এটার সাথে সাথে বুলগেরিয়া অনুমতি দিছে যে তোমরা এখন আমার এয়ারপোর্ট ব্যবহার করে ইরানে হামলা চালাও। এবং গতকালকের আগের দিন থেকে ইরানে B-1 বোমারু বিমান যেগুলো, সেগুলো এনে অলরেডি যুক্তরাজ্যের বিভিন্ন এয়ারপোর্টে জড়ো করতেছে। এই পাহাড়ে সেন্ট্রিফিউজ ধ্বংস করার জন্য তারা হামলা চালাবে, এটা একটা প্রস্তুতি চলতেছে। ইরান আবার এটা পাল্টা হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে যে তোমরা যদি এখানে হামলা চালাওই, আবার এর আগেও তো তোমরা একবার চালাইছিল B-1 বোমারু বিমান দিয়া, যেগুলো বাংকার ব্লাস্ট বোমার বলা হয়, তোমরা যদি এবার চালাও তাহলে এবার আমরা একবার ইসরায়েলকে নিঃশেষ করে ফেলবো, একেবারে মানচিত্র দিয়ে ওদের অস্তিত্ব রাখবো না, এই হুঁশিয়ারি তারা দিয়ে দিছে। আরেকটি বিষয় হচ্ছে যে ইসরায়েলকে আমেরিকায় খুব সচেতনভাবে এই যুদ্ধ থেকে দূরে রাখতেছে। দূরে রাখার কারণ হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে খুবই অজনপ্রিয়, এবং ওই আমেরিকার যে ইন্টারনাল বিভিন্ন জরিপ করছে, গ্যালপ, ব্লুমবার্গ, ইন্টারন্যাশনাল বড় বড় অর্গানাইজেশন, প্রত্যেক জরিপে আমেরিকানদের মনের ভিতরে এখন ইসরায়েল বিরোধিতা অনেক বেশি বেড়ে গেছে, সেটা 40% আপ হয়ে গেছে। সেটা সবাই বুঝে ফেলছে যে এখন যে কোনো ফরম্যাটে জো বাইডেনকে তারা একটা বলা চলে যে বলির পাঠা বানাচ্ছে, যে জো বাইডেনকে নিয়ে আর টানা যাবে না। যার কারণে চাচ্ছে, কি বলে এটাকে, ডোনাল্ড ট্রাম্পই চাচ্ছে যে জো বাইডেন যাতে এখানে আর কোনো প্রভাব বিস্তার না করতে পারে। এই কারণে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প আপনার নেতানিয়াহুকে নিজে থেকে অ্যাভয়েড করতেছে। নেতানিয়াহু 3 থেকে 4 বার তাকে অ্যাপ্রোচ করছে যে আমরা কিন্তু এই যুদ্ধে জড়াইতে চাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন বারবার বলছে না, তুমি এই ব্যাপারে নাক গলানোর প্রয়োজন নাই, তোমার এই ব্যাপারে নাক গলানোর প্রয়োজন নাই। মানে আমি শব্দটা বাংলায় বলে ফেলতেছি, তারা এটাকে জাস্ট কূটনীতিক শব্দ হিসেবে ব্যবহার করছে। কেন করতেছে না? প্রথম বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জানে যে যদি এখন ওই নেতানিয়াহুকে এখানে যুদ্ধের সুযোগ না দেয়, নেতানিয়াহু নিশ্চিত এই অক্টোবরের নির্বাচনে সে নাই হয়ে যাবে। আর নেতানিয়াহু নাই হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্পের জন্য নভেম্বরের এর পরের মাসের যে নির্বাচনটা হবে আমেরিকার, সেই নির্বাচনে জয় হওয়া সহজ হবে ওকে বললি দিয়া। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ইরানও, কেন আপনি বলতে পারেন যে আক্রমণ করে না ইসরায়েলে, ইরানও খুব সূক্ষ্ম একটা কৌশল জানে যে এখন যদি ইরান ইসরায়েলে প্রথম আক্রমণ করে, তাহলে নেতানিয়াহুর যে এতদিন যে ন্যারেটিভ ছড়াইছে পুরা এই ইসরায়েলি জাতির কাছে যে ইরান আমাদের জন্য হুমকি, ইরান আমাদেরকে প্রথম আক্রমণ করে, ইরান আমাদের জন্য ভয়ঙ্কর একটা ফাঁদ, ভয়ঙ্কর একটা সমস্যা, এটা সে প্রমাণ করতে পারবে। এবং সে বলবে দেখো আমরা চুপচাপ বসে ছিলাম নিরীহ মানুষের মতো, ইরান এসে যখন আমাদেরকে হামলা করছে তখন আমরা পাল্টা হামলা একেবারে ইরানটা যা করার দরকার করছি। এতে ওই দেশের মানুষ কতটুকু ক্ষয়ক্ষতি হবে সেটা দেখার ব্যাপার ইরান নাই, কি বলে নেতানিয়াহুর নাই। নেতানিয়াহু এই সুযোগটাই চাচ্ছে যে ইরান একটা আক্রমণ করব, আমি 50টা পাল্টা আক্রমণ করব, কিন্তু এই সুযোগ দিবে না ইরান চাচ্ছে যে কোনো ফরম্যাটে ইসরায়েল আগে কোনো রকম আক্রমণ করুক, আক্রমণ করলে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব যেভাবে দেওয়া দরকার সেভাবেই ইরান দিবে। কারণ ওর জনগণের কাছে যে বারবার বলে যে ইরান আমাদের জন্য হুমকি, এটা ইরান আর এবার করতে চাচ্ছে না। তৃতীয় বিষয় হচ্ছে আপনার ফর্মালি পুরা ইসরায়েলের যে স্ট্রাকচারটা এটা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আপনি জানেন যে এখন আমেরিকার যে নাগরিক যারা ইহুদি নাগরিক তারা এখন ইসরায়েলে আসতেছে না, এবং ইসরায়েল থেকে এখন প্রচুর লোক আপনার দেশ ত্যাগ করতেছে, যেটা আমেরিকানদেরকে উদ্বেগ, মানে আমেরিকান পলিসি মেকারদের উদ্বেগ বাড়াই দিচ্ছে যে এইভাবে যদি ইসরায়েলিরা দেশ ত্যাগ করে তাহলে তো ইসরায়েলি রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে। এবং যারা ব্রাইট ফিউচার জন্য চিন্তা করছে তারা এখন পশ্চিমা বিশ্বেই থাকার চিন্তা করতেছে, এবং তারা বিকল্প দেশ হিসেবে আপনি জানেন গ্রিস, তারপর হচ্ছে আর্জেন্টিনা, এইসব দেশে অলরেডি চলে যাচ্ছে, সুইফট করতেছে। যার কারণে আমেরিকা এই ইসরায়েলকে নিয়ে আর গুতাগুতি করতে চাচ্ছে না ইরানের সাথে। আমেরিকা বলতেছে প্রয়োজন আমি পিঠে খাবো, মুখে খাবো, বুকে খাবো, কিন্তু তুমি এখানে আইসো না মাতবরি করতে। আর ফাইনালি যেটা হতে পারে যে আরেকটা বিশেষজ্ঞরা বলতেছে যে ইসরায়েলকে তারা রিজার্ভ শক্তি হিসেবে রেখে দিছে। ইরান যেমন বিভিন্ন রিজার্ভ শক্তি রাখে না, হিজবুল্লাহ, তারপর হচ্ছে আপনার এই যে কি বলে হুতি, এদেরকে রিজার্ভ প্রক্সি হিসেবে রাখে না, আমেরিকা এখন ইসরায়েলকে প্রক্সি হিসেবে রাখছে। যখন দেখবে আর পায়রা উঠতে পারতেছে না তখন ওই আইরে কইলে তখন দেখবেন দামার দামও শুরু করে দিব। এটা একটা রিজার্ভ ফোর্স হিসেবে তারা রেখে দিতে পারে। সার্বিকভাবে আমি যেটা আপনাকে বলবো যে দেখেন এই যুদ্ধটা এখন কী নিয়ে হচ্ছে আপনি জানেন? এই যুদ্ধটা হচ্ছে কিন্তু এখন শুধু হরমুজ নিয়ে, হরমুজে জাহাজে আক্রমণ করতেছে ইরান, এই পাল্টা আক্রমণ হিসেবে কিন্তু এই দুইজনের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে হরমুজ তো আগেই খোলা ছিল, হরমুজ বন্ধ করলো কে?
হরমুজ বন্ধ করছে আমেরিকা, কারণ তারা তাদের ইরানের সর্বোচ্চ নেতাদের মেরে ফেললো। ইরান রাগ করে বললো যে আমরা হরমুজ দিয়ে কিছু যাইতে দিব না। এই হরমুজ খোলাই ছিল। এখন দেখেন এই হরমুজ খুলতে আমেরিকা তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেছে, কোনো কাজ হচ্ছে না। আর আমি বলছি কিছুক্ষণ আগে যে এখন ব্রিটেন, বুলগেরিয়া সবাই তাদের ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে। এবং কেন সেই ঘাঁটিগুলো ব্যবহার করতেছে আপনি জানেন? ইরান বুঝে ফেলছে, আমেরিকা বুঝে ফেলছে মধ্যপ্রাচ্যে তাদের সৈন্য রাখা, তাদের অস্ত্র রাখা এখন আর নিরাপদ না। আপনি জানেন বাহরাইনের যে স্যাটেলাইট রিসিভার সিস্টেম যেটা, এগুলো পুরাটা ধ্বংস করে ফেলাইছে। কুয়েতের আপনার ড্রোন হ্যাঙ্গার, স্যাটেলাইট রিসিভার সব ধ্বংস করে ফেলছে। এবং আপনার সবচেয়ে বড় যে আশ্চর্যজনক ঘটনা যেটা আমেরিকা টনক লড়াই ফেলছে, সেটা হচ্ছে জর্ডানের একটা 5 স্টার হোটেল, সেখানে সাধারণ মানুষের চলাচল, একটা মরুভূমির মাঝখানে একটা 5 স্টার হোটেল, সেখানে সাধারণ মানুষের চলাচল, সাধারণ পোশাকে মানুষজন চলতেছে, কিন্তু এরা সবাই হচ্ছে আমেরিকার সৈনিক, আমেরিকার আর্মির প্রশাসনের লোক, মানে আমেরিকার ডিফেন্স বাহিনীর লোক। কেউই জানতো না, ইভেন আপনার জর্ডানের লোকেরাও জানতো না। কিন্তু জর্ডানের সরকার থেকেই ইরানকে গোয়েন্দা বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে এরা কিন্তু সব আমেরিকার লোকজন, এখানে যা করার করে ফেলেন আপনারা। ইরান ঠাস ব্লাস্টিক মিসাইল মারলো, ওইখানে 3 জন মারা গেছে আপনি জানেন। এখন আমেরিকা ভয় পেয়ে গেল যে এত গোপনীয়ভাবে ছদ্মবেশে আমার সৈনিকরা বিভিন্ন জায়গায় অবস্থান নিছে বাঁচার জন্য, সেখানে গিয়েও বাঁচতেছে না। তার মানে আলটিমেটলি ইরান কিন্তু এখন বুঝতে ফেলছে যে ইরান কিন্তু একটা আজরাইলের রূপ ধারণ করছে আমেরিকার জন্য। আমেরিকাও এখন ইরানকে শেষ কামড় দেওয়ার জন্য যা করার দরকার, ব্রিটেনে B1 বোমা আনতেছে, বুলগেরিয়ায় তারা মানে ভয়ঙ্কর সাজ দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা নৌবহর চারদিক দিয়ে আটকাচ্ছে। সর্বোপরি যেটা আমি বলবো যে আমেরিকা ইরানের বিরুদ্ধে এত যুদ্ধ করে এত পরিশ্রম করতেছে, ফলাফল মানে এটার যে একটা ফলাফল থাকে, ফলাফলটা কে ভোগ করতেছে জানেন? এটার যে সাকসেসফুল ফলাফলটা ভোগ করতে চায় না। কারণ কি, এরা দেখেন আপনার লাস্ট 25 বছরে কয়টা যুদ্ধ করছে? 3টা যুদ্ধ, বড় যুদ্ধ 3টা, ইরাক, আফগানিস্তান, ইরান। ইরাক যুদ্ধের ফলাফল কি আপনি জানেন? জিরো তো জিরো না, শুধু জিরো না, জিরো হলে আমি বলতাম যে এটা নিয়ে আলোচনা করতাম না, মাইনাস। ইরাকে আগে ছিল সাদ্দাম হোসেন, সে কী ছিল? সুন্নি। এবং আপনি জানেন ইরাকে সুন্নি সম্ভবত 25 বা 30%, 30% সুন্নি, বাকিরা কিন্তু শিয়া, বেশিরভাগই শিয়া। যে 30% সুন্নির আগে শিয়াদের শাসন করতে, এখন সাদ্দাম মরে যাওয়ার পর শিয়ারা এখন পুরা ইরাক শাসন করতেছে, অর্থাৎ যেটা ইরানের সব চরম মিত্র। তার মানে ইরাকে যে উদ্দেশ্যে গেল তার চেয়ে আর ক্ষতি হয়ে গেল। আফগানিস্তানে কী উদ্দেশ্যে গেছিল? তালেবানের পতন। এখন জানেন আফগানিস্তানে তালেবান হচ্ছে এখন সর্বোচ্চ শক্তি নিয়ে অবস্থান করতেছে। ইরানেও আমেরিকা যে উদ্দেশ্যে নিয়ে আসছে সেই উদ্দেশ্য কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব না। যদি বাস্তবায়ন করতে যায়, ধরেন ইরানের রেজিম চেঞ্জ করব, তাহলে আমরা ধরে নিব ইরানের যে কালচার, হিস্ট্রি, 2-4-5 মাস তারা রেজিম চেঞ্জ করে থাকবে, ট্রিলিয়ন ডলার ব্যয় করে রেজিম চেঞ্জ করে তারা কিছু শাসককে হয়তো দূরে রাখতে পারবে। পরবর্তীতে তার চেয়ে ভয়ঙ্কর শাসক এসা, মানে এই রেজিম তারা চেঞ্জ করতে চায় তার চেয়ে আরও কয়েক গুণ বেশি শক্তিশালী রেজিম এসে এখানে পুনর্দখল করবে। এটাই আমেরিকান হিস্ট্রি। এখন এই 25 বছরে যখন আমেরিকা ক্লান্ত হয়ে গেছে 3টা যুদ্ধ করে, আর ঠিক এই 25 বছরে চীন সারা বিশ্ব ব্যবস্থা দখল করে ফেলেছে। জানার প্রেম, এই যুদ্ধের জন্য চীনের সারা পৃথিবীতে 91% যে এটাকে কী বলে, সৌরবিদ্যুৎ প্যানেল উৎপাদন করে চীন। 91%। তার মানে সারা পৃথিবীতে যত সৌর প্যানেল দেখেন, যদি 100টা সৌর প্যানেল দেখেন, এর মধ্যে মনে করবেন 91টাই চীনের। এবং লিথিয়াম ব্যাটারি সারা পৃথিবীর যেতে বিকল্প মানে তেলের বিকল্প বিদ্যুৎ হিসেবে যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে, তার 89% বানাচ্ছে হচ্ছে চীন। তার মানে আমেরিকার অনেকেই বলে থাকে হাস্যরস করে যে আমেরিকা এই যুদ্ধ করতেছে চীনকে উন্নত করার জন্য। কি একটা ফাঁসা ফাঁসছে আমেরিকার যখন ক্ষয় হয়ে যাচ্ছে, যুদ্ধ করতে করতে তারা পরাজিত হয়ে মানে একেবারে তলানিতে চলে যাচ্ছে, ঠিক চীন তখন আস্তে আস্তে সাই করে তাদের অর্থনীতি, সামরিক নীতি সব কিছুতে উপরে চলে যাচ্ছে। এবং তারা হতাশ হয়ে তাদের অনেক বড় বড় সামরিক বিশেষজ্ঞ, গতকালকের আগের দিন নিউ ইয়র্ক টাইমস একটা পড়লাম, সেখানে তারা বলতেছে যে এই যে ইরান যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রত্যেকটা ঘাঁটিতে সূক্ষ্মভাবে আঘাত করতেছে, অর্থাৎ কোন জায়গায় সোলজারটা ঘুমাইতেছে ওই রুমে গিয়েই ক্ষেপণাস্ত্রটা ঢুকে যাচ্ছে, এত সূক্ষ্মভাবে যে আক্রমণ করছে। এই যে কোন জায়গায় তার স্যাটেলাইটটা সেট করা আছে ওই জায়গায় গিয়ে তারা আক্রমণ করতেছে। এবং তারা বলতেছে, আপনি জানেন IRGC ব্রিফ দিছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ আমরা অন্ধ করে দিছি। এখন যে শক্তিশালী মানুষটা দেখতেছেন আমেরিকা লাফাচ্ছে মধ্যপ্রাচ্যে, এটা চোখবিহীন, এটা চোখ নাই, মানে যে স্যাটেলাইট দিয়ে ওরা দেখবে এটা নাই। এখন তাই ওরা যে কোনো বোমা মারে, ক্ষেপণাস্ত্র মারে বা ড্রোন হামলা করে, ওরা দেখতে পারে না, ঠাস করে গিয়া আক্রমণটা জায়গা মতন নিয়ে যাচ্ছে। আগে তো এটা দেখা আকাশে ধ্বংস করে দিত, এখন তারা ওরা দেখতেও পারতেছে না। তার মানে অন্ধ মানুষটা আপনি যেমন চারদিক দিয়ে পিটাইলে সে কোন জায়গায় রিয়েক্ট করবে সে বুঝে না, কিন্তু আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ইরান অন্ধ করে ফেলাইছে।
এখন এই জায়গাটায় তারা বড় ধরনের বেকায়দায় পড়ে যাওয়ার কারণে এবং ভয় পেয়ে যাচ্ছে যে আমি যেহেতু অন্ধ, আমার সোলজার মারা যাইব, আমার জিনিসপত্র ক্ষতি হইব, আমার বিমান নষ্ট হয়ে যাচ্ছে, আমার বিমান ধ্বংস করে ফেলাইতেছে। এখন তারা সব সরাই নিচ্ছে কোন জায়গায়? বুলগেরিয়া, ব্রিটেন। এখন তারা ওই ব্রিটেন দিয়ে খালি ভাই তোমার কাছে মাপ চাই, একটা অনুমতি দে, আমি খালি জিনিসপত্রগুলো সরাই। এমনি সরাইতে গেলে তো লজ্জা, আর তুই অনুমতি দিলে সরাইতে কম যে আমরা নতুনভাবে আক্রমণ করব। আমেরিকা বড় ধরনের বেকায়দায় পড়ে গেছে। ইরানেরও ক্ষতি হচ্ছে, তবে ইরান কিন্তু এখানে টিকে থাকার লড়াই আছে। সে আমেরিকার মতো কিন্তু তার কোনো বড় এখানে চাওয়া নাই যে আমি এটা চামো ওটা চামো, রেজিম চেঞ্জ করবো, তেল দরকার, সৈন্য দরকার, তা দরকার নাই। ইরান হচ্ছে টিকে থাকার লড়াইয়ে ওরা এখানে টিকে আছে এবং ওরা টিকে থাকাটা ওদের জয়। এবং আমার যেটা মনে হয় যে ফাইনালি দুই পক্ষই কাহিল হয়ে গেছে, তো এখন ইরানও কাহিল, আমেরিকাও কাহিল। যত কথাই বলেন যুদ্ধ তো ভাইটা, এখন তারা দুইজন আবার ওই আমেরিকা পাকিস্তান এবং কুয়েত দিয়ে আবার নতুন করে গতকালকে থেকে একটা প্রস্তাব নিয়ে খোঁচাখুচি করতেছে 10 দিনের যুদ্ধবিরতি। আমার মনে হয় তারা 10 দিনের যুদ্ধবিরতি যেতে পারে। আর যদি 10 দিনের যুদ্ধবিরতিতে না যায়, তাহলে আলটিমেটলি আমি আপনার আগের অনুষ্ঠানে বলছি, এটা একটা ভয়ঙ্কর পরিণতি দুই দেশের জন্য হবে। এখানে ইরানের আসলে হারানো তেমন কিছু নাই। আপনি জানেন সর্বশেষ ইরান একটা লাস্ট ট্রাম্প কার্ড খেলছে যে মোস্তফা খামিনি আজকে কত 23 তারিখ না, আজকে অথবা আগামী কয়েকদিনের মধ্যে জাতির উদ্দেশ্যে ভার্চুয়ালি অথবা সরাসরি ভাষণ দিবে। এটা কিন্তু আমেরিকার ভিতরে কাঁপন ধরায় ফেলছে। যদি আসলে মোস্তফা খামিনি বের হয়, তাহলে কিন্তু ইরানি জাতি তো এমনও খুব সাহসী জাতি, খুব ওরা দেশের জন্য জানপ্রাণ দিয়ে ওরা লড়ে যায়। এই খামিনি যদি সরাসরি বেরোয় আসে দেশের স্বার্থে বা ভার্চুয়ালি ভাষণ দেয়, তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যাবে। তখন মধ্যপ্রাচ্যে এখন তো অন্ধ করছে আমেরিকাকে, স্যাটেলাইটগুলো সব ধ্বংস করে দিয়ে অন্ধ করে ফেলছে। তখন কিন্তু অন্ধটারে ওরা মায়েরা একেবারে দাফন করে ফেলাবে, এই চিন্তার মধ্যে ওরা আছে। আলটিমেটলি আমার যেটা মনে হয় যে ওই 10 দিনের যে যুদ্ধবিরতি নিয়ে তারা দুই পক্ষে কথা বলছে। মার্কো রুবিও যে এই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, একটু আগে আমি ব্রিফ করলে দেখলাম যে আল জাজিরাতে সেটা নিউজ করছে যে আমরা তো চাচ্ছি যে একটা ভালো আলোচনা হোক, বাট ইরান এটাকে বেশি যুদ্ধের প্রতি তাদের ইন্টারেস্ট বেশি, এবং আমার মনে হয় যে ইরান আলোচনায় বসা উচিত। এটার অর্থ হচ্ছে যে আমিও তোমার কাছে আলোচনা চাইব। ইরানের মন্ত্রীও একটু ঠান্ডা হয়েছে এখন, পররাষ্ট্রমন্ত্রী, তারাও বলতেছে যে হ্যাঁ তোমরা যদি আমাকে চাপাচাপি না করো আমরা আলোচনায় বসবো, এবং 10 দিনের একটা যুদ্ধবিরতি হলে এরপর আমার মনে হয় যে যুদ্ধটা হয়তো বা আর নির্বাচন আগে হবে না। কারণ আলটিমেটলি আমাদের তো ট্রাম্পের নির্বাচন নভেম্বরে, এটাকে তো আমরা খেয়াল করে যদি দেখি তাহলে এই দুই পক্ষই এখন যুদ্ধের প্রতি আর খুব বেশি ইন্টারেস্ট নাই। কিন্তু এখন সবাই মান ইজ্জত বাঁচানোর যুদ্ধটা করতেছে। এটা কতক্ষণ কন্টিনিউ করবে এটা আল্লাহ ভালো জানে, তবে খুব দ্রুত এটার সমাধান হওয়ার পথে। আর যদি এটা সমাধান না হয়, যদি তারা আসলে ফাইনালি যুদ্ধ বোমারো কী বলে এটাকে B-1 বোমারো বিমান দিয়ে যদি ওই পাহাড়ের সেন্ট্রিফিউজ ধ্বংস করার জন্য তারা আসে, তাহলে এই যুদ্ধটা আনলিমিটেড হয়ে যাবে এবং এটা লম্বা ভিয়েতনাম যুদ্ধের মতো লম্বা সময়ের যুদ্ধে চলে যাবে, বিশ্বযুদ্ধের দিকে এটা রূপান্তর করবে আমি মনে করি।